হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি আবার চলে এসেছি, আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয় নিয়ে আবার চলে এসেছি। পূর্বের ক্লাসে আমরা যেটুকু অংশ জেনেছিলাম সেটুকু আমি সবাইকে যা জিজ্ঞাসা করলাম, কিছুজন বাদে সবাই এর খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। তো আমি খুবই খুশি, আশা করি আমি এরকমই প্রত্যেকদিন তোমাদের থেকে এরকম রিপ্লাই পাবো প্রশ্ন উত্তরের। ঠিক আছে? এবং তোমরা প্রশ্নের সাথে সাথে তোমাদেরও কিছু জিজ্ঞাস্য ছিল, সেগুলো তোমরা আমার সাথে আলোচনা করেছো। আশা করি আর কারো সেরকম সমস্যা নেই। পূর্বের ক্লাসে আমরা কটা দেশ সম্পর্কে আলোচনা করেছিলাম? পূর্বের ক্লাসে আমরা 3টি দেশ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? কি কি দেশ ছিল একটু আমাকে আরেকটু বলো। প্রথমে আমি ভারতবর্ষ সম্পর্কে একটু অল্প কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তার পাশাপাশি আমরা জেনেছিলাম তোমার নেপাল সম্পর্কে, তাই তো? ভুটান সম্পর্কে। আর কোন দেশ সম্পর্কে জেনেছিলাম? হ্যাঁ, বলো। নেপাল ছিল, ভুটান ছিল, আর ছিল বাংলাদেশ, তাই তো? তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমরা উত্তরও দিয়েছো তার। তো আজকেও আমরা ওই অধ্যায়েরই পঞ্চম অধ্যায়ের আজকে দ্বিতীয় অংশ, অর্থাৎ যে 3টি প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করতে পারিনি, সেই 3টি দেশ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। ঠিক আছে? আমাদের পাঠ্যপুস্তকে যেমন আছে, এছাড়াও আমরা অল্প কিছু তথ্য আমরা জানব। তো দেখো, আমি তোমাদের আরেকবার পরিচয় করিয়ে দিই এই দুটি ম্যাপের সাথে। আমি পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম যে এটা আমাদের এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে ভারত একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটি দেশ, এবং এটা দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থান করছে। ভারত ছাড়াও আরো যে কটি প্রতিবেশী দেশ আমরা নাম জেনেছিলাম, অনেকগুলো প্রতিবেশী দেশের নাম আমরা জেনেছিলাম, তাই তো? তার মধ্যে সার্কের অন্তর্ভুক্ত ছিল 8টি দেশ, সেখানে চীন ছিল না। আচ্ছা, তার মধ্যে আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী 6টি দেশের নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেই 6টি দেশ সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমাদের যে পাঠ্যসূচি যেটা জানবো সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, এইখানটা দেখো, আমি এই ছবিটা তোমাদেরকে আরো একবার জাস্ট একটু দেখিয়ে তোমাদের আরেকটু মনে করিয়ে দিতে চাই। এবং আমি তোমাদেরকে বারবার বলি যে বিশেষ করে আমাদের ভারত দেশ, মহান দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানচিত্রটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে। প্রত্যেকটা রাজ্য, রাজ্যের যে সীমানা আছে এবং কোন রাজ্য কোন দিকে অবস্থান করছে, অর্থাৎ ভৌগোলিকভাবে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এবং ভারতবর্ষের যে আন্তর্জাতিক সীমানা, কোন দেশ কোথায় আছে, সেটা কিন্তু আমরা যদি একটু ভালোভাবে স্মরণ করে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো কিছু বললে আমরা সাথে সাথে একটা আইডিয়া করে নিয়ে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো পূর্বের ক্লাস তো হয়ে গেছে। আমি আজকের ক্লাসে প্রথমে আজকে যেটা আছে পাঠ্যপুস্তক অনুযায়ী সেটা হচ্ছে মায়ানমার। তারপরে রয়েছে শ্রীলঙ্কা। আচ্ছা, মায়ানমার দেশটা ম্যাপের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? পেয়েছো। কোথায় আছে বলো তো? কোন দিকটাতে মায়ানমার লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষের? পূর্ব দিকে না পশ্চিম দিকে? ভারতবর্ষের পূর্ব দিকে আমরা লক্ষ্য করতে পারছি, তাই না? এই যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তার পাশে মায়ানমার লেখাটা আমরা লক্ষ্য করতে পারছি। তো এই মায়ানমার, এটাও একটা গুরুত্বপূর্ণ দেশ। তো এটা ভারতবর্ষের পূর্ব দিকে পড়ছে। মায়ানমারের পরে আহ, আমাদের জানবো সেটা দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। কোথায় এরা বলো তো শ্রীলঙ্কা? সবাই দেখতে পেয়েছো শ্রীলঙ্কা ম্যাপটার মধ্যে? কোথায় বলো?
ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তে রয়েছে শ্রীলঙ্কা। দেখো আমাদের দক্ষিণে যে রাজ্যটি রয়েছে তামিলনাড়ু, এই তামিলনাড়ুর একদম অংশেই রয়েছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে পক প্রণালী এবং পক উপসাগর আমরা লক্ষ্য করতে পারি। এই পক প্রণালী দ্বারাই কিন্তু ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা মানে মাঝখানে বিচ্ছিন্ন হিসাবে অবস্থান করছে, যেটা পৃথক করে রেখেছে বলা যেতে পারে। আর রয়েছে পাকিস্তান। পাকিস্তানের নাম তোমরা তো সবসময় শুনে থাকো, কোনো না কোনো কারণে, রাজনৈতিক কারণ হোক বা বিভিন্ন কারণে হোক, সবসময় আমরা পাকিস্তান দেশের নাম শুনে থাকি, ক্রিকেট খেলাতেই হোক, যে কোনো ভাবে। পাকিস্তান দেখো একদম ভারতবর্ষের পশ্চিম প্রান্তে রাজস্থান যে দেশটি রয়েছে, এবং আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখাটি লক্ষ্য করা যায় সেটা র্যাডক্লিফ লাইন দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে। মানে র্যাডক্লিফ লাইন দ্বারা, এই সীমানা দ্বারা এটাকে দুটো দেশকে পৃথক করে রেখেছে। ঠিক আছে, এই তিনটি দেশ সম্পর্কে আমরা জানবো। সেই জন্য আমি বারবার বলি এই ভারতবর্ষের ম্যাপ এবং তার যে আন্তর্জাতিক সীমানা কোন দিকে কি আছে, এগুলোকে আমাদের সবসময় একটু ভালোভাবে মনে রাখতে হবে। দেখো ভারতবর্ষ এই যে দেশটা, এই দেশের তিন দিক কিন্তু সমুদ্র বেষ্টিত হয়ে রয়েছে। দক্ষিণ দিকে, একদম দক্ষিণে ভারত মহাসাগর রয়েছে, পশ্চিম দিকে আরব সাগর রয়েছে, আবার পূর্ব দিকে বঙ্গোপসাগর রয়েছে, তাই না? এবং এটা একটা বৃহৎ দেশ। এই মানচিত্রটা আমাদের মনে রাখতে হবে, আমি যেটা তোমাদের বারবার বলছি। ঠিক আছে, বোঝা গেল? আর কি দেখবে মানচিত্রটা কেউ? আচ্ছা, সবাই মোটামুটি দেখেছে। এখানটায় অনেক কিছু তথ্য আছে, ঠিক আছে? আমি এই ম্যাপটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সবাই একটু ভালো করে আবার দেখে নেবে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাই, প্রথম যে প্রতিবেশী দেশ সম্পর্কে জানবো সেটা। তো প্রথম যে দেশ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আজকে মায়ানমার। দেখো মায়ানমারের যে মানচিত্রটা আমি তোমাদের সামনে রেখেছি, মায়ানমারের মানচিত্র সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো মায়ানমারের যে মানচিত্রটা সেখানটায় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের উত্তর পূর্ব দিকে চায়না দেশটি অবস্থান করছে। মায়ানমারের একদম দক্ষিণে অবস্থান করছে তোমার আন্দামান সি বা অথবা বঙ্গোপসাগরের কিছু অংশ। আচ্ছা, একদম পশ্চিম দিকে দেখো ইন্ডিয়া লেখা রয়েছে, ঠিক আছে? এবং বাংলাদেশের অল্প কিছু অবস্থান কিছু আমরা এখানটায় দেখতে পাই, বাংলাদেশ ইন্ডিয়া এরকমই কাছাকাছি অংশ, ঠিক আছে? আর একদম পূর্ব দিকে যেটা তোমাকে থাইল্যান্ড বা ব্যাংকক, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই মায়ানমার, দেখো ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে মায়ানমারের জাতীয় পতাকা, ঠিক আছে? মায়ানমারের জাতীয় পতাকা। জাতীয় পতাকাগুলোও কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ জেনে রাখা ভালো বিশ্বের কোন দেশের জাতীয় পতাকা কেমন দেখতে, ঠিক আছে? তো এই মায়ানমারের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি হচ্ছে? যেটা হচ্ছে কাকাবোরাজি। দেখো আমি ছবিটা তোমাদের সামনে রেখেছি, এটাও এটা সাদা বরফে ঢেকে রয়েছে, যার উচ্চতা হচ্ছে 5581 মিটার। কত বললাম? 5581 মিটার উচ্চতম শৃঙ্গ, তার নাম হচ্ছে কাকাবোরাজি। বোঝা গেল? আচ্ছা, এখানকার যে প্রধান নদী রয়েছে সেই প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী। কি বললাম? ইরাবতী। রাজধানী, রাজধানী আমরা জানি যেটা একটা নির্দিষ্ট কেন্দ্র প্রশাসনিক অবস্থান, এই নির্দিষ্ট স্থান থেকে আমরা সমগ্র দেশকে পরিচালনা করতে পারি, সেই রকম জায়গাকে বেছে নেওয়া হয়, ঠিক আছে? এখনকার বর্তমান রাজধানী হচ্ছে নেপাই দাও।
আমি কেন বললাম বর্তমান রাজধানী? দেখো, মায়ানমার দেশটা যেখানে লেখা আছে এবং এইখানটাতেই লাল রঙের প্রথম একটা বড় করে লেখা আছে নেপাই দাও। এটা হচ্ছে মায়ানমারের বর্তমান রাষ্ট্র রাজধানী, এই দেশটার রাজধানী। পূর্বে ইয়াঙ্গুন বা রেঙ্গুন বলা হতো যে জায়গাটা, সেটা দেখো একদম তোমার দক্ষিণ প্রান্ত, পুরো দেশের একটা দক্ষিণ প্রান্তে। তো 2006 সালের আগে পর্যন্ত এই ইয়াঙ্গন এইখানটাতেই ছিল মায়ানমারের রাজধানী। তো এখান থেকে হয়তো তাদের প্রশাসনিক কাজকর্ম করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বা বিভিন্ন যে কোনো কারণেই হোক, 2006 সালের পর থেকে তাদের রাজধানী পরিবর্তন করা হলো এবং সেটা স্থানান্তরিত করে কোথায় নিয়ে যাওয়া হলো? একদম দেখো মায়ানমারের মধ্য প্রান্তে, তার নাম হচ্ছে নেপাই দাও। ম্যাপটার মধ্যে সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, মায়ানমারের প্রধান ভাষা কি? প্রধান ভাষা হচ্ছে বর্মী। বর্মী একটা ভাষা, এটা এখানকার প্রধান ভাষা। তো এই প্রসঙ্গে বলে রাখি, মায়ানমারের পূর্বের নাম কিন্তু ছিল বার্মা। ঠিক আছে, বার্মা দেশ পূর্বের নাম ছিল, বার্মা নামে অভিহিত করা হতো, কিন্তু সেটাকেও পরিবর্তন করে বার্মাটাকে মায়ানমার হিসাবে অভিহিত করা হয় এখন। আচ্ছা, এখানকার প্রধান প্রধান কৃষিজ ফসলগুলো কি কি রয়েছে? ধান আছে, ভুট্টা আছে, জোয়ার আছে, যব আছে, তামাক এবং তৈলবীজ। এই প্রধান কৃষিজ ফসলগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। আমি তোমাদের পূর্বের ক্লাসেই আলোচনা করতে করতে বলেছিলাম যে এই যে ধান, ভুট্টা, জোয়ার, যব, এগুলো মূলত সব দেশেই কিন্তু চাষ করা হয়। অবশ্যই কিছু চাষ না করলেও ধান, ভুট্টা, গম এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা দেশেই চাষ করা হয়, কারণ এটা হচ্ছে মানুষের দৈনন্দিন কি বলবো, খিদে মেটানোর একটা প্রধান খাদ্য ফসল, যেটা হচ্ছে ধান। ঠিক আছে, তো সব জায়গাতেই চাষ করা হয়। আচ্ছা, এর পরে রয়েছে কৃষিজ ফসলের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধান প্রধান শিল্প। এই দেশটিতে প্রধান প্রধান শিল্প হিসাবে কি কি শিল্প গড়ে উঠেছে? প্রধান প্রধান শিল্প হিসাবে আমরা এখানে চিনি, পাট, রেশম, এই শস্যগুলোকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপরে রয়েছে প্রধান প্রধান শহর। প্রধান প্রধান শহর হিসাবে আমরা কোন শহরগুলোকে জানতে পারবো? ইয়াঙ্গন, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, ইয়াঙ্গন, মান্দালয় এবং রয়েছে মৌলমেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মায়ানমার সম্পর্কিত বিস্তারিত তথ্য, যেটুকু আমাদের পাঠ্যপুস্তকে আলোচনা করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, মায়ানমার সম্পর্কে আর কি কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, সেই জন্যই আমি বারবার বলছি, এই মায়ানমার যখনই পড়বে তখনই মায়ানমারের এই মানচিত্রটাকে একটু মনে করবে। মায়ানমারের একদম মধ্য প্রান্তে রয়েছে আমাদের রাজধানী নেপাই দাও। আচ্ছা, প্রধান ভাষা আমি কি বললাম এই মায়ানমারের? প্রধান ভাষা বললাম বর্মী, তাই তো? আচ্ছা, উচ্চতম শৃঙ্গ কি বললাম? কাকাবো রাজি। আচ্ছা, কেউ একটু আমাকে এর উচ্চতাটা একটু বলো তো। 5581 মিটার। ভেরি গুড। তাই যেটুকু বললাম সবাই বুঝতে পেরেছো, মনে থাকবে? আচ্ছা, খুব ভালো। এরপরে আমরা মায়ানমার সম্পর্কে অল্প কিছু আরো তথ্য আমরা জানবো। ঠিক আছে, তো দেখো, আমি মায়ানমার সম্পর্কে তথ্য দেখানোর সময় অনেকগুলো ছবি আমি তোমাদের দেখিয়েছি। তো তিনটি ছবি দেখো, তিনটি ছবির যে কি বলবো, স্থাপত্য ভাস্কর্য, যে এগুলোকে মন্দির বলা হচ্ছে, এবং সব আকৃতি কিন্তু বা দেখার ধরন কিন্তু, মানে কি বলবো, টেক্সচারটা সব জায়গারই কিন্তু একই। ঠিক আছে, এবং মায়ানমার বলা হচ্ছে, মায়ানমার হচ্ছে খনিজ সম্পদে বেশ
সমৃদ্ধ। ঠিক আছে, এখানকার প্রধান প্রধান যে নদীগুলো রয়েছে, কি কি রয়েছে প্রধান প্রধান নদী? ইরাবতী এবং চেন্দুইন নদী অববাহিকায় কিছু পরিমাণে খনিজ তেল এখানে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? ইরাবতী ও চেন্দুইন যে নদী, সেই চেন্দুইন নদী অববাহিকায় কিছু পরিমাণ খনিজ তেল পাওয়া যায়। আর কি কি দেখতে পাওয়া যায়? এছাড়া টিন, সীসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান কিছু পাথর এই মায়ানমারে কিন্তু বিখ্যাত। আচ্ছা, এই মায়ানমারে মূল্যবান রত্ন হিসাবে পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। পদ্মরাগমণি একটা মূল্যবান ধাতু, মূল্যবান রত্ন হিসেবে মনে করা হয়, সেটার খ্যাতি রয়েছে পৃথিবী জুড়ে। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়, তার মধ্যে গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ কিছু বৃক্ষ এবং অর্জুন, শাল সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, এছাড়াও কিছু কিছু জায়গায় তৃণভূমিও লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে মায়ানমারের দেখো, প্রথম যে ছবিটা আমি তোমাদের সামনে রেখেছি, এই ছবিটা হচ্ছে, এবং এখানকার সেগুন গাছ বা সেগুন কাঠ, এটা খুব উন্নত মানের, উন্নত জাতের একটা সেগুন গাছ। এইখান থেকে যে আসবাবপত্রগুলো তৈরি করা হয় তার স্থায়িত্ব অনেক বেশি, লংজিভিটি অনেকটাই বেশি। সেই জন্য যাদের ক্ষমতা আছে তারা মোটামুটি, এটাকে বলা হয় বার্মাটিক সেগুন, তো এই বার্মাটিক সেগুন দিয়ে অনেকে তাদের বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করতে পারে, এবং সেটা বেশ খরচ সাপেক্ষ। যাদের ক্ষমতা আছে তারা সেটা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অনেকগুলো ছবিতে অনেকগুলো মন্দির, এটা হচ্ছে বলা হয় এদের এখানে প্যাগোডা বলা হয়। তো সব দেখো মন্দিরের আকৃতি প্রায় একই ধরনের, সেই জন্য এটাকে আবার প্যাগোডার দেশও বলা হয়। ঠিক আছে, প্রথমে একটা ছবি দেখানো হয়েছে, তারপরে এই ছবিটা দেখিয়েছি, এটাও একটা অন্য স্থানের ছবি। তারপরে এটা মূল শহর, যেটা নেপাইদাও। এই নেপাইদাও এর মূল শহরের একদম প্রাণকেন্দ্র, রাজধানীর পার্শ্ববর্তী, এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্থান বলা যেতে পারে। ঠিক আছে, তো লোক যদি মায়ানমারে, যদি পর্যটন উপলক্ষে যদি মায়ানমারে কেউ গিয়ে থাকে বা যায়, তো এই জায়গাগুলো তারা অবশ্যই ঘুরে আসে। ঠিক আছে, বোঝা গেল মায়ানমার সম্পর্কে যেটুকু তথ্য আমরা জানতে পেরেছি, এটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কোন দেশ সম্পর্কে জানবো? কোন দেশ? শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কা ভৌগোলিক অবস্থান কোথায় আছে আমাকে একটু কেউ বলো? ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে। ভেরি গুড। আচ্ছা, তো শ্রীলঙ্কা দেশটার সাথে তো আমরা মোটামুটি পরিচিত, তোমরাও অনেকবার নাম শুনেছো, এবং ভারতবর্ষ ম্যাপটা খুললেই আমরা কিন্তু দক্ষিণ প্রান্তে এই শ্রীলঙ্কা দেশটা উল্লেখ আমরা পাই, ম্যাপটা আমরা সহজেই দেখতে পাই। ঠিক আছে, তো শ্রীলঙ্কার বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো শ্রীলঙ্কার সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উচ্চতম যে পর্বতশৃঙ্গটি রয়েছে এটা হচ্ছে পেড্রো তালাগালা। নামটা একটু খটোমটো টাইপের, একটু অন্যরকম নাম, কিন্তু আমাদের তাও মনে রাখতে হবে। কি নাম বললাম? পেড্রো তালাগোলা। ঠিক আছে, এর উচ্চতা কত? 2524 মিটার। ঠিক আছে, 2524 মিটার। দেখো, এই যে মাঝখানে ছবিটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এটা কিন্তু পেড্রো তালাগালা, তার উচ্চতম পর্বতশৃঙ্গ এই স্থানটাই। এবং এখানটাতে শুধু যে পেড্রো তালাগালা এই অংশটুকুই রয়েছে তা নয়, এখানটার এই চারিপাশে এবং এর পাদদেশীয় অঞ্চলে রিজার্ভ ফরেস্ট, যেটা সংরক্ষিত অরণ্য বলা হয়,
রিজার্ভ ফরেস্টও এখানটায় আমরা দেখতে পাই। এবং এই শ্রীলঙ্কাতেও কিন্তু খুব উল্লেখযোগ্য কিছু ঘোরার উল্লেখযোগ্য কিছু স্থান আছে, যেগুলো শ্রীলঙ্কাতে যারা ঘুরতে যায়, শ্রীলঙ্কায় গিয়ে সেখানটায় তারা এই এই দর্শনীয় স্থানগুলো অবশ্যই মানুষ ঘুরে আসে। ঠিক আছে। আচ্ছা, এইখানকার শ্রীলঙ্কার এই দেশটির প্রধান নদীর নাম হচ্ছে মহাবলী গঙ্গা। কি বললাম? মহাবলী গঙ্গা। আচ্ছা, এখানকার যে রাজধানী রয়েছে, রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। ঠিক আছে। ম্যাপের মধ্যে দেখো এই যে কোট্টে অংশটি লেখা রয়েছে, এটা হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। ঠিক আছে। প্রধান ভাষা হচ্ছে সিংহলি। এখানকার মানুষেরা তাদের নিজেদের মধ্যে তাদের মত প্রকাশ আদান প্রদান করে সিংহলি ভাষাতে। এটাই হচ্ছে মূলত ভাষা, সিংহলি ভাষা। এখানকার কি কি কৃষিজ ফসল উৎপাদন করা হয় বা হয়ে থাকে? ধান উৎপাদন হয়। আমি তোমাদের আগেই বলছিলাম যে কোনো দেশেই কিন্তু ধান উৎপাদন হতেই হবে, অবশ্যই হবে। এছাড়াও চা উৎপাদন করা হয়, আখ, ভুট্টা এবং বিভিন্ন ধরনের তৈলবীজ। এছাড়াও নারকেল, এটা কিন্তু এই শ্রীলঙ্কা দেশের একটা অন্যতম একটা অর্থকরী ফসল বলা যেতে পারে। কেন অর্থকরী ফসল বলা হচ্ছে? কারণ এই নারকেল প্রায় শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্তে উপকূল অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে নারকেল গাছ লক্ষ্য করা যায়। তো এই নারকেল থেকে তাদের একটা বড় মুদ্রা তারা অর্জন করতে পারে, বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে আয় করে। ঠিক আছে। আর রয়েছে প্রচুর পরিমাণে মশলা, যে মশলাগুলো আমাদের রান্না করতে গেলে রান্নার কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে দারুচিনি বা এই ধরনের যে মশলাগুলো রয়েছে এখানটায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই জন্য এটাকে আবার দারুচিনির দ্বীপ বলা হয়, কারণ অনেকটাই এই ধরনের মশলা এখানটায় উৎপাদিত হয়, সেই জন্য এটাকে দারচিনির দ্বীপও বলা যায়। প্রধান শিল্প কি রয়েছে? যেহেতু চা প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, সেজন্য চা শিল্প একটা অন্যতম শিল্প, কাগজ শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প, আর রয়েছে বস্ত্র শিল্প। ঠিক আছে। প্রধান প্রধান শহর কি? প্রধান প্রধান শহর রয়েছে কলম্বো। দেখো এই যে আমি ম্যাপের মধ্যে দেখাচ্ছি, কলম্বো একটা অন্যতম শহর। জাফনা রয়েছে, সেটাও একটা অন্যতম, একদম দেখো উত্তর প্রান্তে জাফনা রয়েছে। ক্যান্ডি রয়েছে, দেখো একদম মধ্য প্রান্তে ক্যান্ডি রয়েছে। আর রয়েছে রত্নপুরা। ঠিক আছে। এরকম করে অনেক গুরুত্বপূর্ণ শহর এই শ্রীলঙ্কা দেশে আমরা দেখতে পাই। তো শ্রীলঙ্কা দেশটার কথা বললে আমি তোমাদের একটা কথা বলি। 2011 সালে ভারত যেবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, বলতো কোন দেশকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল? শ্রীলঙ্কা দেশকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল, তাই না? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় পতাকা। জাতীয় পতাকাটা দেখতে ঠিক এরকমই, তোমরা এটা মনে রাখবে। এটাকে আমি বললাম পেড্রো তালাগালা, যেটা শ্রীলঙ্কার উচ্চতম একটি পর্বত শৃঙ্গ। আর ম্যাপটাকেও তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। দেখো শ্রীলঙ্কার একদম মধ্য প্রান্তে এই হচ্ছে একটা পর্বত শৃঙ্গের ছবি দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে পেড্রো তালাগালা, মধ্য প্রান্তে কিন্তু অবস্থান করছে এটা। ঠিক আছে। এই গেল শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কার সম্পর্কে যে কিছু উল্লেখযোগ্য তথ্য, সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, আমি বললাম যে নারকেল গাছের জন্য কিন্তু শ্রীলঙ্কা অন্যতম বিখ্যাত, কারণ উপকূল অঞ্চল জুড়ে বা শ্রীলঙ্কার ব্যাপক অংশ জুড়ে এই নারকেল গাছ দেখা যায়। এই যে ছবিটা দেখিস, তোর ছবিটা একটু খেয়াল করলেই দেখতে পাবে অনেক অংশ জুড়ে বিরাট, যতদূর চোখ যাচ্ছে কিন্তু সব কিন্তু নারকেল গাছের সারি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কি?
শ্রীলঙ্কার আদিবাসীদের বলা হচ্ছে প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। এখানে বছরে দুবার বর্ষাকাল আসে বলে প্রচুর পরিমাণে এখানে ধান চাষ করা হয়। আচ্ছা, কেন বলতো এখানে বর্ষাকালে দুবার, বর্ষাকালে নয়, মানে বছরে দুবার বর্ষাকাল আসে? কেউ বলতে পারবে আমাকে? তোমরা একটু হলেও জেনেছো, কারণ তামিলনাড়ুতেও কিন্তু বছরে দুবার বর্ষাকাল হয়। কেন হয়? আমরা তো মৌসুমী জলবায়ুর দেশ, আমাদের ভারতবর্ষ, ভারত উপমহাদেশগুলো। তো মৌসুমী জলবায়ুর ওপরেই কিন্তু ভারতবর্ষ তথা এই যে অঞ্চল রয়েছে এদের দেশগুলোর তোমার চাষবাস থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা মৌসুমী জলবায়ুর ওপরেই বেশিরভাগটা নির্ভরশীল। তো মৌসুমী জলবায়ু যখন এই সময়টা, এই যে জুন জুলাই মাসটা, মৌসুমী বায়ু যখন তোমার প্রবেশ করে স্থলভাগে, তখন একবার বৃষ্টিপাত হয়। আবার যখন ফিরে যায় ঠিক শরৎকালের আগে, যখন সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আবার যখন ফিরে যায়, তখন আরো একবার বৃষ্টিপাত হয়। তাহলে এই যে যখন একবার প্রবেশ করলো আবার যখন ফিরে গেল, এই দুটো টাইম, এই দুটো সময়ে কিন্তু বর্ষাকাল দেখা যায়। তামিলনাড়ুতেও হয় আর শ্রীলঙ্কাতে হয়। ঠিক আছে? তো সেই জন্য এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। আমাদের এখানে যেহেতু বছরে একটা বার বৃষ্টি হয়, সেই জন্য এইখানটাতে তোমার পরবর্তী যখন ধান চাষ করা হয় তখন সেটা জলসেচের মাধ্যমে ধান চাষ করতে হয় আমাদেরকে, কিন্তু সেখানে বর্ষার জলের মাধ্যমেই চাষটা হয়ে যায়। আচ্ছা, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হচ্ছে নারকেল। উপকূলের ধারে প্রচুর পরিমাণে নারকেল গাছের চাষ করা হয়ে থাকে। এছাড়াও আর কি চাষ করা হয়? তৈলবীজ, তুলো, সিংকোনা এদেশের প্রধান অর্থকরী ফসল বলা যেতে পারে। ঠিক আছে? চা উৎপাদনেও এবং রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে একটা বিশিষ্ট স্থান দখল করে আছে। এছাড়াও রবার চাষও শ্রীলঙ্কা কিন্তু বিখ্যাত। তাহলে দেখো, শ্রীলঙ্কা কিন্তু অনেকগুলো অর্থকরী ফসল এবং কিছু উল্লেখযোগ্য বাণিজ্যিক ফসল, সেগুলো কিন্তু এখানে ব্যাপকভাবে বিখ্যাত। এবং শুধু তারা তাদের দেশেই যে উৎপাদিত হয় তা নয়, তারা সেগুলো রপ্তানি করে একটা ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা এখান থেকে আয় করে। আচ্ছা, এখানে কি কি মশলা পাওয়া যায়? দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা বেশ উল্লেখযোগ্য একটা জায়গায় রয়েছে। এবং খুব বেশি পরিমাণে দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলে। ঠিক আছে? তাহলে দারুচিনির দ্বীপ কাকে বলা হচ্ছে? শ্রীলঙ্কাকে বলা হচ্ছে। এছাড়াও খনিজ সম্পদেও শ্রীলঙ্কা বেশ উল্লেখযোগ্য একটা স্থান লক্ষ্য করে জায়গায় রয়েছে। গ্রাফাইট উৎপাদনেও শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। গ্রাফাইট, গ্রাফাইট তোমাদের কাছে গ্রাফাইট আছে? আছে কিন্তু। আচ্ছা, কি মনে হয় তোমাদের কাছে গ্রাফাইট আছে? গ্রাফাইট কিন্তু আমাদের কাছে একটু হলেও আছে। আমরা যে পেন্সিলটা ব্যবহার করি, সেই পেন্সিলের যে লিড, যেটা যেটা দিয়ে আমাদের কাগজে, সাদা কাগজে লেখা যায়, সেটা কিন্তু গ্রাফাইট। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই গ্রাফাইট হচ্ছে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করে রয়েছে। এছাড়াও নীলকান্তমণি, পদ্মরাগমণি, বৈদুর্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কাতে পাওয়া যায় ব্যাপক পরিমাণে। সেই জন্য দেখো, শ্রীলঙ্কার যে আমি একটা মানচিত্র তোমাদের সামনে রেখেছি, এই মানচিত্র দেখো শ্রীলঙ্কার পুরো দেশ জুড়েই সব জায়গাতে একটা উল্লেখযোগ্য যে রত্ন, যে জেমস বলা হয়, সেগুলো কিন্তু একটা করে ছবি এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? কারণ অন্যান্য বিভিন্ন দেশ থেকে, দেশ অপেক্ষা শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে রত্ন পাওয়া যায়। সেই জন্য জেমস্টোনস ফাউন্ড ইন শ্রীলঙ্কা বলে পুরো ম্যাপটাতেই দেখো একটা পাথরের ছবিগুলো দেওয়া হয়েছে। এবং উল্লেখযোগ্য পাথরগুলো কি কি? নীলকান্তমণি, পদ্মরাগমণি আর রয়েছে বৈদুর্যমণি। এছাড়াও প্রভৃতি মূল্যবান রত্ন পাওয়া যায়। আচ্ছা,
এখানে যে ছবিতে একটা পর্যটন কেন্দ্রের আমি উল্লেখ করেছি, এটা জায়গাটার নাম হচ্ছে সিগিরিয়া। এটাও খুব উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান। দেখো, পুরো একটা বলতে গেলে সমভূমি সমতল অংশ রয়েছে, সেখানটায় একটা শক্ত পাথর যেটা আর ক্ষয় পায়নি, অন্য অংশগুলো ক্ষয় পেয়ে গেছে, শক্ত পাথর এটা সেখানটায়। আর যেহেতু এবং সেটা অনেকটাই প্রাচীন শিলা, ঠিক আছে, প্রাচীন শিলা, এটা এখানে দণ্ডায়মান রূপে অবস্থান করছে। এটা একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান শ্রীলঙ্কার। এরপরে আমরা কোন দেশ সম্পর্কে জানবো? এরপরে আমরা জানবো সেটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, আমাদের একদম পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। তো পাকিস্তান দেশটার সাথে ভারতবর্ষের হয়তো কিছু না কিছু সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণ হতে পারে, বা দেখা গেল খেলার দিক থেকে হতে পারে, সব সময় কিছু না কিছু কারণে পাকিস্তান আর ভারতের একটা যেন লড়াই লেগে থাকে। তো দেখো, পাকিস্তানের ম্যাপটা একটু খেয়াল করলে দেখবে পাকিস্তানের যে ইসলামাবাদ হচ্ছে রাজধানী, ইসলামাবাদ এখানটায় বলা হয়েছে। এবং এছাড়াও উল্লেখযোগ্য কিছু কিছু স্থান এখানটায় রয়েছে, বালুচিস্তান রয়েছে, লাহোর রয়েছে, এখানেও কিন্তু পাঞ্জাব রয়েছে, করাচি রয়েছে, ঠিক আছে, পেশোয়ার রয়েছে। তো এগুলো এখানটাতে দেখতে পাই। আচ্ছা, তো এবং এই যে পাকিস্তানের ম্যাপটা, এইটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ। তোমরা মনে হয় অনেক সময় দেখেছো বিভিন্ন জায়গায় পাকিস্তানের ম্যাপ এটি। আর যে আরেকটা যে ছবিটা দেখিয়েছি, এটা হচ্ছে পাকিস্তানের যে উচ্চতম পর্বতশৃঙ্গ, যেরকম শুরুতেই বলেছি, তিরিচ মির। কি নাম বলেছি? তিরিচ মির। এই তিরিচ মির অর্থাৎ এর উচ্চতা কত? ৭,৭০৮ মিটার। দূর থেকে ছবিটা বা দূর থেকে যদি দেখা যায় এইরকমই দেখতে লাগবে, এবং এটাও কিন্তু সাদা বরফে ঢাকা রয়েছে। উচ্চতা কত বললাম? 30 মিটার, ৭,৭০৮ মিটার। এখানকার প্রধান নদী কি? প্রধান নদী হচ্ছে সিন্ধু। ঠিক আছে, প্রধান নদী হচ্ছে সিন্ধু। এখানকার রাজধানী কি? বললাম ইসলামাবাদ হচ্ছে এখানকার রাজধানী। প্রধান ভাষা উর্দু। ঠিক আছে, সেখানকার মানুষেরা নিজেদের মধ্যে মত প্রকাশ করে বা আদান প্রদান করে উর্দু ভাষার মাধ্যমে। প্রধান কৃষিজ ফসল এখানে কি কি লক্ষ্য করা যায়? ধান, গম, আখ, ভুট্টা, এছাড়াও বিভিন্ন তৈলবীজ, তুলা, ডাল, এগুলো আমরা এখানটায় দেখতে পাই চাষ করতে। প্রধান শিল্প কি কি রয়েছে? সিমেন্ট শিল্প একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এছাড়াও চিনি, বস্ত্র, চর্ম, পশম এবং পশমজাত বিভিন্ন দ্রব্য, এগুলো আমরা এখানটাতে দেখতে পাই প্রধান শিল্প হিসাবে। ঠিক আছে, প্রধান প্রধান শহরের নামগুলো কি কি? প্রধান প্রধান শহরের নাম হচ্ছে করাচি রয়েছে, লাহোর রয়েছে এবং পেশোয়ার। এছাড়াও রাওয়ালপিন্ডি রয়েছে, তোমাদের একটু আগে বলছিলাম, পাঞ্জাব রয়েছে। ঠিক আছে, তো এই অংশগুলো এখানটাতে দেখতে পাই আমরা, উল্লেখযোগ্য কিছু শহর। তাহলে পাকিস্তানের ভাষা, প্রধান যে ভাষা, সেটি কি ভাষায় তারা কথা বলেন? উর্দু ভাষা। ভেরি গুড। পাকিস্তান ভারতবর্ষের কোন দিকে অবস্থান করে? পশ্চিম প্রান্তে অবস্থান করে। এখানকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তিরিচ মির। ভেরি গুড। কত এর উচ্চতা? ৭,৭০৮ মিটার। এখানকার রাজধানীর নাম কি? ইসলামাবাদ। ঠিক আছে, এই গেল আমাদের পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তানের পরবর্তী অংশ কি রয়েছে? পাকিস্তানের পরবর্তী যে অংশটা রয়েছে, এখানে বলা হচ্ছে পাকিস্তানের জলসেচ, এবং এই জলসেচের মাধ্যমেই এখানে মূলত কৃষিকাজ করা হয়। কেন জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়? কারণ এইখানটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, অনেকটাই কম। তো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য তারা কি করেছে, বিভিন্ন নদী থেকে খালের মাধ্যমে, বা দেখা যায় ক্যারেজ প্রথার মাধ্যমে,
তারা উপনদীগুলো থেকে বাঁধ দিয়ে তারা সেই জল তাদের সমভূমি যে অঞ্চলগুলো রয়েছে, চাষযোগ্য যে জমিগুলো রয়েছে, সেখানটায় নিয়ে এসে তারা বৃহৎ বৃহৎ জলাধার তৈরি করেছে। ঠিক আছে, আবার এই জলাধার থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। তাহলে প্রথমে কি করলো, একটা নদী রয়েছে, উপনদী বা বড় নদী, সেখান থেকে বাঁধ দিয়ে তারা একটা জলাধার তৈরি করলো। সেই জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে, খাল কেটে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে জলসেচ প্রথার মাধ্যমে যেখানে যেখানে শুষ্ক অঞ্চল রয়েছে, বৃষ্টিপাত খুব কম হয়, এবং মাটির নিচে সুড়ঙ্গও করা হয়েছে পাইপের মাধ্যমে, সেই সুড়ঙ্গে করে জল নিয়ে গিয়ে তারা কিন্তু চাষবাস করছে। এবং মাটির নিচ দিয়ে যদি পাইপের মাধ্যমে এই যে প্রচুর জায়গায় জল যে নিয়ে যাচ্ছে সেচ খালের মাধ্যমে উপনদী থেকে, জলাধারের থেকে, এটাকে বলা হচ্ছে ক্যারেজ প্রথা। ঠিক আছে, দেখো আমি একটা ছবি তোমাদের দেখিয়েছি, এইরকম ভাবে তারা সেচ খাল খনন করেছে বা তৈরি করেছে, জল বিভিন্ন দিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা কৃষিকাজে অনেক বেশি উন্নতি লাভ করতে পেরেছে। তো কি কি কৃষি কাজ এখানে দেখা যায়? এখানে ধান, গম, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর কি পাওয়া যায়? তুলো ও আখ এবং বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিজ দ্রব্য। তাহলে এগুলো পাকিস্তানে ব্যাপক পরিমাণে হয়, সেই জন্য তারা সেখান থেকে একটা ব্যাপক পরিমাণ ফসল উৎপাদিত করে এবং সেগুলো রপ্তানি করেও তারা একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আচ্ছা, এখানটার প্রথম যে ছবিটা দেখো, পাকিস্তানের একটা অন্যতম প্রধান হচ্ছে যেটা বাণিজ্যিক বলা যেতে পারে বা প্রধান মানে কি বলবো, বিখ্যাত একটা অংশ, সেটা হচ্ছে যে তোমার ড্রাই ফ্রুটস, তার মানে শুকনো যে ফল, সেইগুলো তারা প্যাকেটজাত করে বা বিভিন্ন ভাবে তারা সেগুলোকে বিক্রি করে। দেখো এখানে কয়েকটা দোকানের আমি ছবি দিয়েছি, দেখো সব কিন্তু ড্রাই ফ্রুটস। কি কি ড্রাই ফ্রুটস এর মধ্যে পড়ে? কিশমিশ পড়ে, কাজু বাদাম পড়ে, আখরোট পড়ে, আমন্ড পড়ে। ঠিক আছে, এইরকম বাদামও বিভিন্ন রকম আছে, এইগুলোকে ড্রাই ফ্রুটস এর মধ্যে ধরা হয়। ঠিক আছে, তো এইখানটায় এগুলো প্রচুর পরিমাণে তারা প্যাকেটজাত করে বা বিভিন্ন ভাবে তারা সেগুলো দোকান থেকে তারা বিক্রি করে প্রয়োজন মতো। ঠিক আছে, এবং পাকিস্তানেও অনেক জায়গায় খুব ভালো ভালো পর্বত যে অংশগুলো, সেখানেও সুন্দরভাবে ঘোরার জায়গাটা, দেখো পাশের ছবিটা, এটাও কিন্তু পাকিস্তানের ছবি একটা। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা আজকে 3টি প্রতিবেশী দেশ সম্পর্কে জানলাম। আরেকবার আমাকে একটু বলো, আমরা মোট কটি দেশ সম্পর্কে জেনেছি? শুরুতে জেনেছিলাম নেপাল, তারপরে জানলাম ভুটান, তারপরে জানলাম বাংলাদেশ, আজকে কি কি জানলাম? মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান। ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে, আমরা তো আগের দিন বলছিলাম সার্ক একটা সংস্থা গঠন করা হয়েছে। কেন গঠন করা হয়েছিল? কারণ বিভিন্ন দেশের সাথে যাতে শান্তি স্থাপন বজায় থাকে বা বাণিজ্যিক আদান প্রদান করতে পারে, সেই জন্য সেই সংস্থা দ্বারা পরিচালনা করবে। তো দেখো এখানটায় আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে, আমাদের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে, যে 6টি দেশ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই প্রতিবেশী দেশগুলো ভারত কি কি দ্রব্য রপ্তানি করে? রপ্তানি মানে কি? আমাদের নিজেদের দেশ থেকে যে দ্রব্যগুলো আছে, এবং উদ্বৃত্ত দ্রব্য বলতে পারো, যে আমাদের ভারতবর্ষের সার্বিক চাহিদা মেটানোর পরে কিছু পরিমাণ অংশ যেটা থাকে সেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে রপ্তানি। আর আমদানি, আমার দেশে যেটুকু নেই, আমার দেশে যে জিনিসগুলোর অভাব রয়েছে বা উন্নত মানের নেই, বা হয়তো যেটুকু আছে সেটুকু দিয়ে আমি ভারতবর্ষের মতো বৃহৎ জনসংখ্যার দেশে সেই চাহিদা পুরোপুরি মেটাতে পারছি না, তখন
পার্শ্ববর্তী কোনো দেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে যখন দ্রব্য আমরা আমাদের দেশে নিয়ে আসছি, সেটাকে আমরা বলবো আমদানি। বোঝা গেল রপ্তানি আর আমদানি। আচ্ছা, প্রতিবেশী দেশ প্রথমে নেপাল। নেপাল থেকে আমরা ভারত, নেপালে কি কি দ্রব্য রপ্তানি করছে? নেপালে ভারত পেট্রোপণ্য, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার এবং পোশাক, এই জিনিসগুলো ভারত রপ্তানি করে দিচ্ছে নেপাল দেশে। এর পরিবর্তে ভারত কি কি দ্রব্য আমদানি করছে? কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া এবং প্রচুর পরিমাণে কার্পেট ভারত এই নেপাল দেশ থেকে আমদানি করছে। বোঝা গেল? আচ্ছা, ভুটান থেকে কি করছে? ভুটানে ভারত কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি, এই দ্রব্যগুলো পাঠিয়ে দিচ্ছে। কি নিয়ে আসছে? বড় এলাচ নিয়ে আসছে, বিভিন্ন ফল, জ্যাম জেলি, যেমন তোমাদেরকে বলছিলাম ভুটান কিন্তু জ্যাম জেলিতে খুব বিখ্যাত, জ্যাম জেলি, পশম আর হচ্ছে পশমজাত দ্রব্য তারা আমদানি করছে। বাংলাদেশে ভারত কি রপ্তানি করছে? এখানেও মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, যেহেতু বাংলাদেশে সেভাবে খনিজ সম্পদ নেই, সেজন্য কয়লা, ইস্পাত, শস্যবীজ এবং ইমারতি দ্রব্য, ইমারতি দ্রব্য মানে বিল্ডিং তৈরি করার যে দ্রব্যগুলো, সেগুলো ভারত বাংলাদেশে রপ্তানি করে। পরিবর্তে কাঁচা পাট নিচ্ছে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে পাটকল রয়েছে বা পাটের ক্ষেত রয়েছে। কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ। দেখো এটা কিন্তু একটা প্রধান বাঙালির প্রধান একটা মানে মাছ হচ্ছে একটা অন্যতম পুষ্টিকর খাদ্য। এই বর্ষাকাল আসলেই ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেটুকু অংশ বাংলাদেশের উপরে ব্যাপক নির্ভরশীল, যে কখন বাংলাদেশ থেকে ইলিশ মাছটা বাজারে আসবে আর বাঙালি গিয়ে সেটা কিনে খাবে। এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করে। মায়ানমারে কি কি দ্রব্য ভারত রপ্তানি করছে? ইস্পাত করছে, কয়লা, পাটজাত বিভিন্ন দ্রব্য, সুতি বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য, এছাড়াও কিছু কিছু পরিবহনের সরঞ্জাম। কি নিয়ে আসছে? বলেছিলাম বার্মা সেগুন, সেগুন, শাল কাঠ এবং উন্নত মানের সেগুলো খুব, রূপা, টিন, টাংস্টেন, আর রয়েছে কিছু পরিমাণ মূল্যবান পাথর মায়ানমার থেকে নিয়ে আসে। শ্রীলঙ্কাতে কি কি ভারত রপ্তানি করছে? চিনি, ইস্পাত, কয়লা, বিভিন্ন পাটজাত দ্রব্য, বস্ত্র এবং ঔষধ, এগুলো শ্রীলঙ্কাতে পাঠিয়ে দিচ্ছে। কি কি নিয়ে আসছে? যেহেতু এটা মশলার দ্বীপ, লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, বিভিন্ন ধরনের মূল্যবান রত্ন এবং নারকেল জাত দ্রব্য। নারকেল একটা অন্যতম প্রধান ফসল, বলেছিলাম নারকেল তার মাধ্যমে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে। পাকিস্তানে ভারত ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ এবং যন্ত্রপাতি পাঠাচ্ছে। তার পরিবর্তে শুকনো ফল, দেখো বললাম শুকনো ফল একটা অন্যতম কিন্তু তাদের দেশের উৎপাদিত দ্রব্য, উন্নত কার্পাস, ফল, এগুলো তারা নিয়ে আসে। বিভিন্ন ধরনের চামড়া এবং কার্পেটও আমদানি করে নিয়ে আসে। তো এই গেল আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ এবং তাদের সম্পর্কে জানলাম, এবং সেই সব দেশ থেকে কি কি রপ্তানি আমদানি করা হয় সেটাও আমরা জানলাম। তো এতক্ষণ পড়তে পড়তে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, এবং প্রশ্নগুলো এখন এক জায়গায় করে আমি তোমাদের সামনে দিচ্ছি। এই প্রশ্নগুলো সবাই একটু নোট ডাউন করে নাও। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার সময়তে এবং আমিও তোমাদের পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করব, যাতে সবাই ভালো করে বলতে পারে। সেইভাবেই তোমরা একটু বাড়িতে ভালো করে টেক্সট বইটা একটু ভালো করে দেখে নেবে। এবং যদি আজকে যেটুকু অংশ পড়লাম বা ভারত বা তার প্রতিবেশী দেশ সম্পর্কে পড়লাম, যারা বুঝতে এখনো পারোনি বা যদি পড়তে পড়তে যদি কোথাও অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আবার সেটাকে বলে বুঝিয়ে দেব। ঠিক আছে? বোঝা গেল? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে? পরবর্তী আবার অন্য কোনো ক্লাসে আমাদের দেখা হবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে।